জয়, কোথায় তুই? কেন রে, কি হয়েছে? কেন, কিছু জানিস না তুই? কোনো খবর পাসনি? না, কি হয়েছে? কিসের খবর? তাড়াতাড়ি উত্তরপাড়ার হাসপাতালে চলে আয়। কি? হাসপাতালে কেন? কার কি হয়েছে? তোকে আসতে বলেছি, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আরে বলবি তো কার কি হয়েছে? তোকে আসতে বলছি, তাড়াতাড়ি আয়। এই বলেই উজ্জ্বল কলটা কেটে দিল। আমি তাড়াতাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। না জানি কার কি হলো, খুবই চিন্তা হচ্ছিল। হাসপাতালে ঢুকতেই উজ্জ্বলের দেখা পেলাম। ওকে জিজ্ঞেস করলাম, এই উজ্জ্বল, কার কি হয়েছে রে? আয় এদিকে। তুই সুইটিকে কি বলেছিস? সুইটি? কেন, কি হয়েছে? আর সুইটির সঙ্গে হাসপাতালে কি সম্পর্ক? এই দাঁড়া, সুইটির কিছু হয়েছে কি? তুই নাকি বলেছিস মানুষ নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারে না, তাই সুইটি নিজের জীবন দিতে চেয়েছিল শুধুমাত্র তোকে ভালোবেসে। হাতের রক কেড়ে ফেলেছে সুইটি, কিন্তু ভাগ্য ভালো যে সময় মতো সুইটির বোন দেখতে পারে আর তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসে। আর একটু দেরি হলে হয়তো কোনো মতেই বাঁচানো যেত না তাকে। উজ্জ্বলের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। একটা মেয়ে যে এতটা ভালোবাসতে পারি সেটা সুইটিকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। এসব ভাবতে ভাবতেই চোখের সামনে ভেসে হলো সুইটির সঙ্গে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত। অতীত। আচ্ছা, আপনি প্রতিদিন এখানে বসে থাকেন কেন? হঠাৎ এমন কথা শুনে বাম পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আবার জিজ্ঞেস করলো, এই যে স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আরে কে আপনি? আমি কে সেটা বড় কথা নয়, আমি কি বলছি সেটাই বড় কথা। এখন বলুন তো। আরে আরে, কে আপনি? আর আপনি এভাবে আমার পাশে বসছেন কেন? আমি সুইটি, রানাঘাট কলেজ থেকে অনার্স 2য় বর্ষে পড়ছি। ওই যে আপনার পিছনে একটা নীল বিল্ডিং দেখতে পাচ্ছেন, আমি তার দোতলায় থাকি। আর আপনি এমনভাবে বলছেন যেন আপনি মহান কেউ একজন। আপনার পাশে বসে বিরাট বড় ভুল করে ফেলেছি। মহান তো অবশ্যই, একজন মহান ধোঁকা খাওয়া প্রেমিক। কথাটা আমি বিড়বিড় করে পড়লাম। কিছু বললেন কি? না, কিছু না। বলতে অবশ্যই করেছেন। একটা অপরিচিত ছেলের পাশে হুটহাট বসে পড়াটা ভুল কিছু নয় কি? হতে পারে হয়তো। এখন আপনার নামটা বলা যাবে কি? আমার নাম জয়। আর কিছু? ও আচ্ছা, আসলে আপনাকে বিগত কয়েকদিন ধরে দেখছি আপনি প্রত্যেক দিন এখানে বসে থাকেন, হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে আনমনে নদীর দিকে তাকিয়ে থাকেন, কখনো বা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকেন। প্রতিনিয়ত আপনি এমন করেন দেখে কৌতূহলের জন্ম হয়েছে, তো তাই এসে কথা বলতে ইচ্ছে করলো। তার মানে আপনি আমাকে এতদিন ধরে ফলো করছেন? হ্যাঁ, করছি তো। আপনি প্রতিদিন বিকালে এখানে এসে বসেন, হাতে থাকে সব সময় এই অসহ্য জ্বলন্ত সিগারেট। গভীর রাতে আপনি এখান থেকে উঠে চলে যান। আচ্ছা, এই ধোঁয়া উড়ে কি শান্তি পান বলুন তো? জানেন না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আপনি তো দেখছি আমার কোটিনাটি সবকিছুই জানেন। কি চান আমার থেকে? এই তো লাইনে এসেছেন। এখন বলেন, আপনি কি করেন? এখানে প্রতিদিন এসে বসে থাকেন কেন? আচ্ছা, কে আপনি? আর এত প্রশ্ন করছি কেন আমাকে? চলে যান তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দিন। বললেই হলো। নদীর ঘাট কি আপনার একার? আমার ইচ্ছে হয়েছে আমি এখানে থাকবো। আপনার কি? ঠিক আছে, আপনি থাকুন এখানে, আমি চলে যাচ্ছি। অনেকটা রাগ নিয়ে আমি সেখান থেকে উঠে চলে আসলাম। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি জয়, বা আমার একমাত্র সন্তান। এইবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। আমি বড় হয়ে অনেক বড় কিছু করব, সমাজে নিজের এবং বাবা মায়ের মুখটা উজ্জ্বল করব। ঠিক তেমনই আমারও একজনকে নিয়ে অনেক বড় একটা স্বপ্ন ছিল। ছিল বলছি, কারণ এখন তা ভেঙে চুরমার হয়ে গেছে। সাথী, আমার একমাত্র ভালোবাসার মানুষ, যাকে ঘিরে ছিল আমার সকল রঙিন স্বপ্ন।
কিন্তু আমি ছিলাম তার কাছের হাতের খেলনা মাত্র। তার স্বপ্ন ছিল হয়তো অন্য কাউকে ঘিরে। আচ্ছা, এখন আসল গল্পে ফেরা যাক। সেদিন ওই মেয়েটার সঙ্গে মানে সুইটির সঙ্গে রাগ করে আমি চলে আসার পর আমার মামাতো বোনের বিয়ের কারণে 3 দিন আর সেখানে মানে নদীর পাড়ে যেতে পারিনি। 3 দিন পর সেখানে গিয়ে বসতেই কিছুক্ষণ পর সুইটি এসে হাজির। এসেই বলল, যাক, তাহলে এসেছেন আবার। আচ্ছা, আপনি কিন্তু এখন আমাকে উত্তরটা দিলেন না যে আপনি প্রতিদিন এখানে এসে বসে থাকেন কেন? নদী আমার অনেক ভালো লাগে, তাই নদীর ধারে স্নিগ্ধ বাতাসে আমি নিজেকে হারিয়ে ফেলি। নদীর বিশালতা নিজের মাঝে ধারণ করার চেষ্টা করি। প্রেমে ছ্যাঁকা খেয়েছেন? এমন প্রশ্ন শুনে আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম। কেমন করে বুঝলো সে? আমি তো তাকে বলিনি। তা বুঝতেই পেরেছি। আচ্ছা, মেয়েটা আপনাকে ছ্যাঁকা দিল কেন? আপনি দেখতে তো বেশ হ্যান্ডসাম। না মানে, মেয়েটা আমাকে ছ্যাঁকা দেয়নি। ওর বাবা ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমার মতো বেকারের হাতে কেই বা নিজের মেয়েকে দেবে বলুন? বুঝলাম। এখন বলুন, আপনি 3 দিন আসেননি কেন? আমি আপনার জন্য কত অপেক্ষা করেছি জানেন? আমার তো এখানে সে কথা ছিল না। আর আপনি কি যে আমার জন্য ওয়েট করেছেন? তাই বলে আপনি আসবেন না? সেটা আমার ইচ্ছে। আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে? না, দেওয়া যাবে না। তাছাড়া আপনি আমাকে এত বিরক্ত কেন করছেন? আমি আপনাকে বিরক্ত করছি? হ্যাঁ, করছেন। সরি, আর আপনাকে বিরক্ত করব না। ভালো থাকবেন। এই বলেই মেয়েটা মুখটা কালো করে চলে যাচ্ছিল। চোখ ছলছল করছে, এই বুঝি কেঁদে দেবে। এটা দেখে কেমন যেন একটা মায়া হলো। তাই ফেসবুক আইডিটা দিয়ে চলে আসলাম। আসার সময় বলে আসলাম আমার বোনের বিয়ের জন্য আমি এই 3 দিন আসতে পারিনি। এরপর থেকে আমাদের প্রতিদিনই দেখা হয় নদীর তীরে। নিয়মিত কথা হতো মেসেঞ্জারে। এভাবে কেটে যায় প্রায় কয়েক মাস। আপনি রাতটা এখন তুমিতে রূপান্তরিত হয়েছে। পাগলির মতো সারাদিন হাজারো কথা বলতো আমার সঙ্গে। যত আজব উদ্ভট বায়রা করতো আমার কাছে। একেবারে পুরোই একটা পাগলি। আশেপাশে সবাই ভাবতো আমরা হয়তো রিলেশনে আছি, যদিও আমি কখনো এমনটা ভাবিনি। কারণ দ্বিতীয়বার আবার কারো প্রেমে পড়া আমার দ্বারা সম্ভব না। ইদানিং সুইটির কথাগুলো আমার কেমন জানি লাগছে। কথা বলার ধরন, চাল চলনে আমাকে বোঝাতে চায় সে আমাকে খুব ভালোবাসে। আমি বুঝতে পারছি যে মেয়েটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাট আমি চাই না আবার কারোর সঙ্গে রিলেশনে জড়াতে। তাই যতটা সম্ভব আমি সুইটিকে এড়িয়ে চলছি। আকার ইঙ্গিতে বোঝাতে চাইছি আমি তাকে ভালোবাসি না। কিন্তু আজকে হঠাৎ দুপুরের দিকে সুইটি ফোন করে বলল, জয়, আজকে একটু তাড়াতাড়ি নদীর ঘাটে আসতে পারবে? কিছু কথা ছিল তোমার সাথে। ওর কথা মতো আমি বিকেল 4টার আগে সেখানে পৌঁছালাম। গিয়ে দেখি সুইটি আরো অনেক আগের থেকেই সেখানে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। কিছুক্ষণ নীরব থেকে সুইটি বলে উঠল, আচ্ছা জয়, নদীর কি কোনো ভাষা আছে? ওর দিকে তাকিয়ে দেখি গভীর আগ্রহে উত্তরের অপেক্ষায় বসে আছে। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, হয়তো। সুইটি উঠে নদীর একদম কিনারে গিয়ে জোরে জোরে বলে উঠল, আই লাভ ইউ জয়, আই লাভ ইউ। তোমাকে সারা জীবনের জন্য আমার পাশে চাই। তোমার ওই হাত ধরে চলতে চাই অজানা দিগন্তে। সেই শব্দ চারিদিকে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। আমার বিশ্বাসের দেওয়ালটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। আমার ধারণা ছিল এত এড়িয়ে চলার পর সুইটি আমাকে আর ওর ভালোবাসার কথা বলবে না। হয়তো সে বুঝতে পারছে যে আমি তাকে ভালোবাসি না। কিন্তু আমার ধারণা যে ভুল, সুইটি সেটা প্রমাণ করে দিল। সুইটি পেছন ফিরে বলল, দেখেছো জয়, নদীরও ভাষা আছে। আমি তাকে একটা কথা বললাম, সেও আমাকে সেই কথাটা পুনরায় ফিরিয়ে দিল। আচ্ছা জয়, দেবে কি আমাকে তোমার ওই হাত দুটো ধরার সুযোগ?
আমি কিছু না বলেই সেখান থেকে ফিরে আসি, কারণ আমার পক্ষে কারোর সঙ্গে রিলেশনে যাওয়া একদমই সম্ভব নয়। আর সাথীর কথা বড্ড মনে পড়ছে। তাকে পাওয়ার জন্য আমি কি না করিনি। খুব ভালোবাসতাম ওকে, খুব বিশ্বাস করে ওকে আমার নিজের জীবনের অধিকার সঁপে দিয়েছিলাম। কিন্তু দিন শেষে জানতে পারলাম সেই মানুষটি অন্য কারোর সঙ্গে প্রেমে লিপ্ত। সেটাও একজন না, কয়েকজন। আমি জানতাম যে সাথীর আগে একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে সাথীকে ছেড়ে চলে গেছে। এইসব জেনেই আমি তাকে আপন করে নিয়েছিলাম। কিন্তু কে জানতো যে ওর কাজই এটা, ছেলেদের সঙ্গে রিলেশন করে তাকে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে প্রতারণা করা। আমি অন্ধের মতো বিশ্বাস করতাম তাকে, কিন্তু আমাকেও সে 8-10 জনের মতো ছুঁড়ে ফেলে দিল। একবার ভেবেও দেখল না আমি তাকে ছাড়া কিভাবে চলব। কল্পনায় ছেদ ঘটিয়ে ফোনের রিংটা বেজে উঠল। ধুর, এই সময় আবার কে ফোন করছে? ফোনটা হাতে নিয়ে দেখি সুইটি ফোন দিয়েছে। কি বলবো এই মেয়েটাকে? সাথী ছাড়া অন্য কোনো মেয়ের অস্তিত্ব আমি আমার জীবনে কল্পনা করতে পারি না। আবার এটাও বলতে পারবো না যে সাথী আমার সঙ্গে প্রতারণা করে চলে গেছে, কারণ সে আমার সঙ্গে প্রতারণা করলেও আমি তো তাকে সত্যি ভালোবাসতাম। কিভাবে তাকে অন্যের কাছে প্রতারক বানাই আমি? ভাবতে ভাবতেই ফোনটা কেটে গেল। আবার রিং হতেই ফোনটা রিসিভ করলাম। সে বলল, জয়, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলবে তাড়াতাড়ি বলো, কাজ আছে আমার। কেন এমন করলে? আমি তো তোমার সব অতীত জেনেই তোমাকে মেনে নিয়েছি। কি নেই আমার? শোনো সুইটি, আমি জানি তুমি অনেক ভালো একজন মেয়ে। ভবিষ্যতে আমার চাইতেও অনেক ভালো কাউকে তুমি পাবে। তোমাকে ভালোবাসার যোগ্যতা আমার নেই। আমি একজন প্রতারক। আমি ভালোবাসায় বিশ্বাসী না। আমি কথা দিয়ে কথা রাখতে পারি না। তোমাকে বলেছিলাম না সাথীর বাবা সাথীকে বিয়ে দিয়ে দিয়েছে? এটা ভুল। আমি সাথীর সঙ্গে প্রতারণা করেছিলাম। কাউকে প্রেমের জালে ফাঁসিয়ে তার সঙ্গে খেলা করাই আমার কাজ। কিন্তু এটা আমি তোমার সঙ্গে করতে পারবো না, কারণ তুমি অনেক ভালো মনের এবং আমার খুব কাছের একজন মানুষ ছিলে। আমার কোনো যোগ্যতাই নেই তোমাকে কাছে পাওয়ার। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। কিন্তু জয়, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার সবটা জুড়ে যে তুমি। এটা হাস্যকর কথা সুইটি। মানুষ নিজের চাইতে কখনোই কাউকে বেশি ভালোবাসতে পারে না। আজ যেটা ভেবে তুমি মন খারাপ করছো, কাল সেটা ভাবলেই তুমি হাসবে। জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না। তুমিও একসময় আমাকে ছাড়াই খুব ভালোভাবে চলতে পারবে। আজকেই হয়তো আমাদের শেষ কথা। ভালো থেকো আর সবসময় নিজের খেয়াল রেখো। জয়, আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতটা ভালোবাসি। আর আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না। আমি কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলাম। আমি চাই না আমার জীবনে আবারও কেউ আসুক। হয়তো প্রত্যেক অবহেলিত ভালোবাসা এমনই হয়, অসহায়ের মতো পরাজিত হয় অপর পাশের মানুষের কাছে। একটা মানুষ হলপ করে বারবার বলে যে সে আপনাকে ভালোবাসে, আপনার বিশ্বাস হয় না, কিছুতেই আপনার বিশ্বাস হয় না। পৃথিবীতে কেউ কাউকে এত ভালোবাসতে পারে? কিন্তু সেই মানুষটাই আপনাকে বিশ্বাস করায়, ক্রমশ এক সময় স্থান করে নেয় আপনার মন এবং মস্তিষ্কে, আপনার জীবনে। তারপর একদিন যখনই আপনি সত্যি সত্যি ভালোবেসে ফেলেন তাকে, আপনার গোটা অস্তিত্ব যখন কেবলমাত্র তার জন্য বরাদ্দ হয়, তখনই আস্তে আস্তে বের হয়ে যায় ভালোবাসার সত্যিকারের চেহারা। প্রতিশ্রুতিগুলো হয়ে যায় মিথ্যে, অনুভবগুলো হয়ে যায় বিবর্ণ, বিশ্বাস হয়ে দাঁড়ায় সবচাইতে মূল্যহীন বস্তু। হয়তো হয়তো আমার সঙ্গে এমনটাই হয়েছে। সাথী হয়তো আমার সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু আমি তো করিনি। আমার মনে প্রাণে সকল ভাবনাতে ছিল সাথী। যেখানে অন্য কাউকে বসানো আমার দ্বারা সম্ভব নয়, সাথী আমার ভেতরে এমন একটা সত্তা যাকে মন প্রাণ সঁপে শ্রদ্ধা করা যায়, হৃদয়ে উজাড় করে ভালোবাসা যায়। শুধু দুঃখ একটাই, যার জন্য আমার হৃদয়ে এত ভালোবাসা, যার জন্য আমার এত আশা আকাঙ্ক্ষা, সেই আমার কাছ থেকে দূরে চলে গেল। এসব ভাবতে ভাবতেই উজ্জ্বলের ডাকে আমি বর্ধমানে ফিরে এলাম।
জয়, এই জয়। আমি চমকে উঠে বললাম, "হুম, বল।" দেখ জয়, আমি তো সব জানি। সাথী তোকে ধোকা দিয়েছে, কিন্তু সবাই তো সমান নয় রে। সব মেয়ে এক হয় না। সুইটি তোকে অনেক ভালোবাসে। একজনের ভালোবাসার অবহেলায় অন্যজনকে অবহেলিত করিস না। মেয়েরা তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমার মিথ্যে কল্পনাকে ভুল প্রমাণ করে সুইটি বুঝিয়ে দিল, সবাই সমান না, সবাই মিথ্যে অভিনয় করে না। আজও সত্যিকারে ভালোবাসা আছে দুনিয়াতে। যা জয়, ভিতরে যা, সাথী তোকে খুঁজছে। আমি আস্তে আস্তে কেবিনের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম মেয়েটা মুখটা কালো করে অভিমানী চেহারায় শুয়ে আছে। আমাকে দেখে উঠতে চাইছিল। আমি বললাম, "না না, উঠতে হবে না, শুয়ে থাকো।" "কেন করলে এমনটা তুমি? কেন নিজের ক্ষতি করলে? আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, আমি কি করে নিজেকে ক্ষমা করতাম? হ্যাঁ?" দেখো জয়, সাথী আর তোমার ব্যাপারে সব কিছুই উজ্জ্বল ভাইয়ার থেকে আমি অনেক আগেই জেনেছিলাম। আর সেই প্রথম দিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কথা দিলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাতে হাত রেখে চলবো। আমি আর কিছু বলতে পারিনি। হার মেনে নিলাম সুইটির ভালোবাসার কাছে। সুইটির হাতে হাত রেখে বললাম, "আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কোনোদিন ছেড়ে যাব না।" ভালোবাসা কখনো অসহায় হয় না, কিন্তু কিছু কিছু মানুষের কারণে কারো কাছে ভালোবাসাটা অসহায় হয়ে যায়। ধোকা তো খুব সহজেই কাউকে দেওয়া যায়, কিন্তু আবারও ধোকা খাওয়ার ভয়ে হয়তো আমরা প্রকৃত ভালোবাসাটাও হারিয়ে ফেলি। ডিয়ার ফ্রেন্ড, আপনারা যারা আমার মতো এমন চিন্তা করছেন যে প্রথম প্রেমে ধোকা খেয়েছেন, তারপর থেকে ভালোবাসার বিশ্বাস হারিয়ে গেছে, আমি তাদের বলি, মিথ্যে প্রেমের জন্য নিজের জীবনটাকে থামিয়ে রাখবে না। যে তোমার না, তাকে তুমি হাজারো ভালোবাসা দিয়েও আটকাতে পারবে না। আর যে তোমার, সে হাজারো বিপদের সম্মুখীন হয়ে তোমার ভালোবাসাটাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে। সো নতুন করে জীবনটাকে সাজাও। জীবনটা খুব ছোট। মিথ্যে মানুষের মিথ্যে ভালোবাসায় নিজেকে আর কষ্ট দিও না।